করছি। অনেকে হয়তো পরে জয়েন করবেন। শুরু করার আগে একটা ছোট্ট একটু প্রেক্ষাপট একটু বলে দিই, কোন পরিস্থিতিতে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি এবং কেন করছি আর কি, তাতে অনেকেরই বুঝতে সুবিধা হবে। আপনি হয়তো জানেন, গতকালকেই আমরা শুনতে পেলাম তিউনিসিয়াতে গণতান্ত্রিক নির্বাচিত একজন প্রেসিডেন্টের নেতৃত্বে এক ধরনের কু হয়ে গেছে। তিউনিসিয়া হচ্ছে আরব বসন্তের বলা হয়ে থাকে সূতিকাগার। তো দীর্ঘদিন যেখানে সামরিক শাসন থাকার পরে ওখানে 2011 সালে একটা রেভলিউশনারি চেঞ্জ শুরু হলো, এরপর অন্যান্য ইয়েতে হলো। সেই তিউনিসিয়াতে অনেক চড়াই উতরে পেরিয়ে প্রায় 10 বছর পরে ইট লুকস লাইক, এখনো বলা যাচ্ছে না কি হয়, বাট ইট লুকস লাইক যে অন্যান্য ইজিপ্টের মতোই হয়তো ব্যাকওয়ার্ড হচ্ছে আর কি। তো এই প্রেক্ষাপটে মিজরে আমরা দেখলাম এক ধরনের গণতন্ত্র চর্চা হলো, তারপর আবার মিলিটারি টেক ওভার হলো। আরব দেশগুলো সহ, মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ মুসলিম কান্ট্রিতে ওভারঅল আমরা যেটা দেখছি যে একটা পলিটিক্যাল সিস্টেম কোনো সেটেলমেন্ট হচ্ছে না, মানে একটা চড়াই উতরায় একটা চলছেই। কিন্তু লক্ষণীয় বিষয় হলো সৌদি আরবিয়া এক ধরনের যে শাসন ব্যবস্থা, ওটার একটা স্ট্যাবিলিটি আছে। সেই 1920 থেকে তাদের এখানে যে একটা সিস্টেম দাঁড়ায়, ওটা এক ধরনের স্ট্যাবিলিটি আছে। অন্যদিকে আধুনিক শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং ইসলামিক একটা মূল্যবোধের সমন্বয়ে ইরানে যেই ধরনের এক ধরনের শাসন ব্যবস্থা ঠিক একটা সূত্রপাত ঘটেছে, সেখানেও আমরা দেখি যে এক ধরনের মোটামুটি একটা স্টেবিলিটি আছে। তো এই প্রেক্ষাপটে যে ইরানি শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থাটাকে বোঝার চেষ্টা করা, যে তাদের এখানে সৌদি আরবের শাসন ব্যবস্থা আমরা মোটামুটি জানি যে এটা এক ধরনের রাজতন্ত্র আছে, কিন্তু ইরান একটা ভিন্ন, এবং তারা এটাকে দাবি করে যে একটা ইসলামিক বিপ্লব বা ইসলামিক শাসন ব্যবস্থা। অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট আপনি তো এটা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, আপনার একটা বই আছে ইরানের রাজনৈতিক ব্যবস্থার শিরোনামে। তো আপনি আমাদেরকে একটু মানে ব্যাখ্যা করার চেষ্টা করেন যতটুকু সম্ভব, আমাদের সময় আছে এর মধ্যে, যে ইরানের রাজনৈতিক সিস্টেমটা আসলে কিভাবে ফাংশন করে। এই বিষয়টা নিয়েই মানে মূলত আজকের আলোচনা আমরা করতে চাই। আচ্ছা, আমি আপনার বই পড়ছিলাম, শুরুতে আপনার যে ভূমিকা ওখানে আছে যে এটা একটা অভূতপূর্ব, বিকজ বিংশ শতাব্দীতে পাশ্চাত্যের চিন্তাবিদরা, ওরিয়েন্টাল স্কলাররা বলতেন যে ইসলাম দিয়ে আধুনিক সমাজে আধুনিক কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়, এবং এইভাবে অনেক আর্গুমেন্ট, এই ধরনের আর্গুমেন্ট মুসলিম মডার্নিস্ট অনেকের মধ্যেও আমরা হয়তো দেখা গেছে আর কি। তো আপনি আপনার বইতে বললেন যে ইরান প্রুভড ইট রং, যে ইরান এক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে, আমরা যখন ইসলামের কথা বলি, ইসলামের রাজনৈতিক বিধান বা বিভিন্ন রাজনৈতিক সিস্টেমের কথা বলি, অবভিয়াসলি তাত্ত্বিকভাবে অনেক ধরনের চিন্তাগুলো আছে আর কি। কোনোটাই হয়তো পরিপূর্ণ না, কিন্তু তাত্ত্বিক লেভেলে আমাদের মডার্ন সময়ে অনেক তাত্ত্বিকরা রিক্রিয়েট করার চেষ্টা করেন, বিভিন্ন ব্যাখ্যা করার। কিন্তু এট দ্য সেম টাইম সৌদিকে যদি আমরা দেখি, ইসলাম এখানে এক ধরনের প্র্যাকটিস চর্চা হয়, এক ধরনের শাসন ব্যবস্থা ওখানে আছে, পলিটিক্যাল মডেলের দিক থেকে এটা একটা ভিন্ন। সেই জায়গায় আমি জানি না আপনি এটা কমফোর্টেবল ফিল করবেন কিনা ব্যাখ্যা করতে, বা আপনি যদি ফিল করেন যে সৌদির একটা ইসলামী সিস্টেম থাকা সত্ত্বেও, যেখানে শরিয়া হচ্ছে আইনের সোর্স, বা শরিয়াকে ওরা সকল ধরনের শাসন ব্যবস্থার হিসেবে গ্রহণ করে, চর্চা করে, দাবি করে, এভাবেই তারা মুসলমানদের সামনে হাজির আছে, থাকা সত্ত্বেও আমরা ইরানকে যদি ইসলামী বিপ্লব বলি, এটা কি ধরনের ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স এখানে, যে সৌদি মডেল বা সৌদির ইসলাম এবং ইরানের পার্থক্য কিভাবে করবেন? ইরানের ইসলাম ব্যবস্থা এবং সৌদি ইসলাম ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কি আসলে? হ্যাঁ, ধন্যবাদ নাজমুল। এটা অবশ্য এই সময়ে এসে আমাদেরকে খুব সুনির্দিষ্ট উচ্চারণে, স্পষ্ট ভাষায় এই পার্থক্যটা উচ্চারণ করা উচিত।
আহ, আমরা অনেক উচ্চারণ শুনেছি, মাইট ইজ রাইট, ক্ষমতাই এই শক্তি, ক্ষমতা শক্তি অধিকার, যার ক্ষমতা আছে সেই শাসন করার অধিকার রাখে। সৌদি আরবে যে আয়োজনটি 1920-21 বা 1931 সালে আমরা বলছি মিস্টার আব্দুল আজিজ শুরু করলেন, এটা সিম্পলি মাইট ইজ রাইট। এটাকে মাইট ইজ রাইটের যে শাসন, আমরা আর যা যা দেখে আসছি নানাভাবে মানব ইতিহাসের যে বিবর্তন, অগ্রসর হয়ে যাওয়া যা দেখছি, সেখানে ক্ষমতা যার আছে, যার হাতে অস্ত্র আছে, এবং সে কথা অবশ্যই এখন আমরা আমাদের বলা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সবচেয়ে বেশি মারণাস্ত্র আছে, খুন করার অস্ত্র আছে, রক্ত নেয়ার অস্ত্র আছে, এই জন্য তারা ক্ষমতাশালী, এটা তো আছেই। সেটা হলো এক ধরনের, এবং এটা খুবই সাধারণ বস্তুগত বিবেচনা। কিন্তু যদি নৈতিক অবস্থান থেকে প্রশ্ন করা হয় সৌদি আরবে কেমন শাসন চলছে, সেটাকে খুবই সহজ উচ্চারণে বলা উচিত, ইসলামের শরিয়া আইন প্রয়োগের প্রকাশ্য ঘোষণা দিয়ে জোর করে একটি পরিবারের শাসন চলছে দেশটিতে। একটি পরিবার এবং তার সদস্যদের স্বেচ্ছাচারী শাসন চলছে। তারা প্রকাশ্যে একটি কিছু 50-এর দশকে তারা একটি লিখিত কাঠামো তৈরি করেছে, সংবিধানের সব আছে, ঘোষিতভাবে তা আছে, কিন্তু অঘোষিতভাবে এটি একটি ক্ষমতাসীনদের ক্ষমতা চর্চার উদাহরণ। তবে সেখানে তারা প্রকাশ্যে ইসলামী শরিয়া পরিপালনের দাবি করে, অনেক ক্ষেত্রে করে, কিন্তু সেই শরিয়া পরিপালনের পেছনে অস্ত্রের অথবা ক্ষমতা চর্চার অথবা বল প্রয়োগের ঝুঁকি আছে, বল প্রয়োগের হুমকি আছে। বল প্রয়োগের হুমকি দিয়ে ইসলামী শরিয়া পালন করাবার একটি আয়োজন আছে। এই সময় যে ধরা যাক যে নামাজের বিষয়ে, সালাতের বিষয়ে যে বাধ্য বন্ধ রাখা বা সব কার্যক্রম বন্ধ করার একটি বাধ্যতা ছিল, সেটা কিন্তু শক্তির ভয় দেখিয়ে এখন বলা হচ্ছে যদি যেতে না যাবে, তাহলে দেখা যাচ্ছে যে তত্ত্বগতভাবে প্রকাশ্যে অথবা লিখিতভাবে বলা হচ্ছে যে তারা শরিয়ার আইন চালাচ্ছে, কিন্তু ভেতরগত অন্তর্নিহিত একটি বিষয় হলো এটি জোর করে চালানো হচ্ছে, জোর করে পালন করা হচ্ছে। জোর করে যদি পালন করা হয় সেটি আদৌ গ্রহণযোগ্য কিনা, যেখানে ইসলামের খুব বেসিক নীতি, মূল নীতি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সকল কাজের প্রতিফল অথবা শুদ্ধতা নির্ভর করে ইচ্ছা, নিয়তের উপরে। এখন কেউ যদি জোর জবরদস্তির আওতায় কিছু ধর্ম পালন করে, রিচুয়াল পালন করে, ধর্মীয় আচার আচরণ পালন করে, সেটি ইসলামের বিবেচনায় আদৌ গ্রহণযোগ্য কিনা, আল্লাহর কাছে সেটির আদৌ কোনো মূল্য আছে কিনা, সেই প্রশ্নটি কিন্তু আসবে। সুতরাং সামগ্রিকভাবে আমরা যদি বলি সৌদি আরবের যে রাজনৈতিক ব্যবস্থাটি আছে, এটি হচ্ছে মাইট ইজ রাইটের একটি বিদ্যমান সংস্করণ। এটি একটি বিদ্যমান সংস্করণ। এখানে অংশগ্রহণ তার সামান্যতম প্রমাণ বিশ্ববাসী পায়। সেই দিক থেকে ইরান কি ডিফারেন্স আপনি মনে করছেন? আসেন, আমি কি ঠিক জায়গায় আছি? জি জি, কথা, আচ্ছা আমার কথা চালু রাখি, সেটা হলো যে জি আমি শুনছি। জি হ্যাঁ, যে শাসক গোষ্ঠী যদি বলে যে কালকে আমরা একটি নির্বাচনের ব্যবস্থা করছি, জনগণ তোমরা আসো, তোমাদের 18+ যাদের বয়স তোমরা ভোট দাও, এই ভোটে তোমরা যাদেরকে শাসক বানাতে চাও ব্যক্তি এবং প্রতিষ্ঠান হিসেবে, মানে প্রতিষ্ঠান মানে আইনসভা, আরেকটা হলো প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, যাকে ভোট দাও আমরা তাকে মেনে নেব, তাহলে আমরা মানতে পারবো যে হ্যাঁ এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন আছে। এবং আরো খুব মানে বেসিক প্রশ্নটি কিন্তু বলা উচিত আজকে, যেহেতু নাজমুল আপনি আয়োজন করলেন, সেখানে বরং আমি বলি যে একটি রাষ্ট্রের নাম একটি ব্যক্তির নামে, একটি পরিবারের নামে রাষ্ট্র, এটি একটি খুবই অগ্রহণযোগ্য, খুবই পশ্চাৎপদ, খুবই বিভ্রান্তিকর এবং ছুঁড়ে ফেলে দেওয়ার উপযুক্ত একটি নাম।
এটা কেন? এটা 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 হতেই পারে, এটা খুবই অগ্রহণযোগ্য। ইসলামের নামে বলা, আমি বোধহয় একটু কঠিন ভাষায় বলছি, এবং আমি মনে করি যে এটি বলা উচিত, যে কারোর এটি প্রশ্ন করা উচিত, এইটার কি মূল্য আছে। আচ্ছা, ওকে, এগিয়ে যান। এটা মধ্যযুগের বা আমরা যদি বলি প্রি মডার্ন শাসন ব্যবস্থা হিসেবে তো এই ধরনের শাসন ছিল। আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে জানেন যে মধ্যযুগে কিন্তু রাজনৈতিক সিস্টেমটাই ছিল রাজতান্ত্রিক, যেখানে অ্যাবসলিউট পাওয়ার হচ্ছে মনার্কের। এখন মধ্যযুগের ওই ভার্সনটাই ইন সাম এক্সটেন্ট সৌদিতে কার্যকর আছে। কিন্তু এখন আপনি যদি একটু কম্পেয়ার তাহলে করেন ইরানের এই দিক থেকে, আমরা যদি একটু জানি ইরানের ব্যাপারে কিন্তু এই কথা শোনা যায়, ওখানে কিন্তু কিছুটা জোর জবরদস্তি মানুষের চর্চার ক্ষেত্রে, আচ্ছা চর্চার ক্ষেত্রে পরে আসবো, কিন্তু আমি শাসন ব্যবস্থার জায়গায়, পলিটিক্যাল সিস্টেম বা গভর্নেন্স সিস্টেমের জায়গায় যদি থাকি, ইরান এই দিক থেকে আপনি বলছেন যে ভিন্ন, যে এক ব্যক্তিস্থলে এখানে মাল্টিটিউড অফ পিপল, মাল্টি ডাইভার্সিটি আছে, এই কারণে এটাকে ডিফারেন্স বলছেন, এবং এখানে জনগণের সম্পৃক্ততা আছে, এই তো। আমি এই কারণে বলবো, প্লিজ প্লিজ মানে কিভাবে আমরা সৌদি আরবের শাসন ব্যবস্থা থেকে ইরানের ব্যবস্থাকে ভিন্ন বলবো, অথবা ন্যূনতম মাত্রায় গ্রহণযোগ্য বলবো, সেই বিষয়টি বলার সুযোগ আছে, ব্যাখ্যা করা উচিত। সেটা হলো যে ইরানের বিপ্লবের ঠিক পরপরই তারা একটি সংবিধান প্রতিষ্ঠা করেছে। একটি সংবিধান আসলে প্রতিষ্ঠা করেছে, এটাকে নির্দিষ্ট করে বলা উচিত যে কিছু ব্যক্তি সেই সংবিধানের একটি খসড়া তৈরি করেছে, সেই খসড়াতে যা কথা বলা আছে টেক্সট, সেটি প্রকাশ করা হয়েছে, প্রচার করা হয়েছে, এবং সেটার বিষয়ে জনগণকে তাদের সম্মতি জানাবার অনুরোধ করা হয়েছিল। সেই সম্মতিতে দেখা গেল 98% বেশি জনগণ সেই খসড়া সংবিধানটিকে গ্রহণ করেছে, গণভোটে তারা সেটি গ্রহণ করেছে। তাহলে এটি হচ্ছে প্রথম কথা, যে তারা জনগণের সম্মতিতে একটি রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি নির্মাণ করেছিল। সেই ভিত্তি যে আইন, সংবিধান, সেখানে তারা কিছু রাজনৈতিক কর্তৃপক্ষের কথা ঘোষণা করেছিল। সেই কর্তৃপক্ষগুলোর মধ্যে পশ্চিমা বিশ্বে আমরা যাদেরকে আধুনিক বলি, এটা অবশ্য আরোপিত একটি শব্দ, এই পশ্চিমাদের নিজেদের গুণ গাইবার একটি চেষ্টা, তারা যা কিছু করেছে সেটা হলো আধুনিক। আমরা যদি বলি যে তথাকথিত আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় যেটি দাবি করা হয় যে আধুনিক সরকার ব্যবস্থা, আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা তারা নির্ধারণ করেছে, এবং ইরান সেখানে সেই আধুনিক রাষ্ট্রের সংজ্ঞায়, তথাকথিত আধুনিক রাষ্ট্রের সংজ্ঞায় খুবই অগ্রসর একটি আধুনিক রাষ্ট্র। এরপরে আমরা বলি আধুনিক সরকার। পশ্চিমাদের সংজ্ঞা অনুযায়ী আধুনিক সরকারের 3টি পৃথক অঙ্গ থাকে, 3 উইংস অফ এ মডার্ন গভর্নমেন্ট। একটি নির্বাহী অঙ্গ, একটি আইন বিভাগীয় অঙ্গ, আর একটি বিচার বিভাগীয় অঙ্গ। ইরান এই 3টি অঙ্গকেই খুব সুনির্দিষ্টভাবে স্থাপন করেছে তাদের সংবিধানে। তাহলে ইরানে একটি আধুনিক সরকার আছে, এই কথা বলার মধ্যে কোনো দ্বিধা থাকার সুযোগ নেই। আধুনিক পরিভাষায়, পশ্চিমাদের পরিভাষায়, ইউরোপীয় এবং আমেরিকানদের পরিভাষায় ইরানে একটি আধুনিক সরকার ব্যবস্থা আছে, যেখানে পৃথকভাবে একটি 3টি অঙ্গ, সরকারের 3টি অঙ্গ তারা ঘোষণা করেছে। তাদের নির্বাহী বিভাগ আছে, তাদের আইন বিভাগ আছে, তাদের বিচার বিভাগ আছে। এর বাইরে তারা তাদের শাসনতন্ত্রে, সংবিধানে আরো 4টি রাজনৈতিক কর্তৃপক্ষকে স্থাপন করেছে। যে 4টি রাজনৈতিক কর্তৃপক্ষ অভিনব, আমি সেটা বলেছি, এবং আগে আমরা দেখিনি। সেই 4টি রাজনৈতিক কর্তৃপক্ষের কথা আমরা বিস্তারিত বলবো, কিন্তু তাহলে প্রথমটি বলা উচিত যে ইরানে, সৌদি আরবের বিপরীতে যদি বলি, যে ইরানে জনগণের অংশগ্রহণে ঘোষিতভাবে তারা একটি রাজনৈতিক দলিল গ্রহণ করেছে, যে দলিলটিকে আমরা বলি গঠনতন্ত্র বা সংবিধান। সেই সংবিধানে তারা তথাকথিত আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে, তারপর তারা আধুনিক সরকার ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে। পূর্ণাঙ্গভাবে তাদের সেই আধুনিক সরকারের 3টি অঙ্গকে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করেছে, এবং 3টি অঙ্গ
সুনির্দিষ্টভাবে তাদের কাজ করছে। এর বাইরে তাদের বিশেষত্ব হলো যে তারা আরো 4টি খুবই তাৎপর্যপূর্ণ একই সাথে ক্ষমতাশালী রাজনৈতিক কর্তৃপক্ষকে স্থাপন করেছে, এবং একই সাথে বলা হচ্ছে যে এই 4টি অভিনব রাজনৈতিক কর্তৃপক্ষ স্থাপন করতে গিয়ে পশ্চিমাদের কথিত 3টি রাজনৈতিক অঙ্গ, সরকারি 3টি অঙ্গকে কোনোভাবে হানি করেনি। 3টি অঙ্গকে খুবই সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে কার্যকর রেখে তারা আরো 4টি রাজনৈতিক কর্তৃপক্ষকে সক্রিয় করেছে। তাহলে এইটুক আমরা মিনিমাম বলতে পারি এই পর্যায়ে, যে যেখানে সৌদি আরবে জনগণের গ্রহণযোগ্য কোনো অংশগ্রহণের প্রমাণ আমাদের কাছে নেই, সেখানে ইরানে জনগণের অংশগ্রহণে তারা একটি তথাকথিত পশ্চিমা সংজ্ঞার আধুনিক রাষ্ট্র এবং আধুনিক সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, গঠন করেছে এবং সেটি কার্যকর আছে। ইরান বিপ্লবের একটা দার্শনিক জায়গা আছে, আমরা সবাই যারা অ্যাওয়ার আছেন তারা জানেন। অবভিয়াসলি ইরান শিয়া অধ্যুষিত জনগোষ্ঠী, সেখানে শিয়াইজম এর প্রভাব আছে, থাকবে, এটা স্বাভাবিক, যেভাবে সৌদিতে সুন্নি অধ্যুষিত। আপনি আমরা যতটুকু জানি যে শিয়াইজমে ইমামতের যে ধারণা, সেই ধারণায় সর্বশেষ যিনি ইমাম তিনি অকাল্টেশন বা কি বলে এটাকে, মানে উনি, আমি জানি না বাংলায়, দৃষ্টির অন্তরালে। তো ওনার আসা পর্যন্ত ওনাদের বলা হয় যে কোনো শাসন ওনারা ইয়ে করতে পারবেন না। দ্বাদশ ইমামের প্রতিনিধিত্ব করবেন একজন মারজাই তাকলিদ। এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে আপনি একটু ব্যাখ্যা করেন যে এরকম একটা বিধিনিষেধ ছিল, সেই জায়গায় ইমাম খুমেনি কিছু নতুন তত্ত্ব হাজির করেন, যে যেখানে একটু স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, বা যে মানে বিশেষ করে ইরানি শিয়া সিস্টেমে, শিয়াইজমে যে আলেমদের, ফকিদের, যেটাকে বিলায়েতে ফকি, ওয়ালিতুল ফকি যেটাকে বলছে, যে ফকিদের গভর্নমেন্ট, এই যে একটা কনসেপ্ট এখানে হাজির করা হয়েছে, যার মধ্য দিয়ে যে আধুনিক শিক্ষিত বা মাদ্রাসা শিক্ষার বাহিরের, বা যাদেরকে আমরা একটু সকল সেকুলার সিস্টেমে বেড়ে হওয়া জনগোষ্ঠীর সাথে আলেমের যে নেতৃত্বের বা একটা অ্যাকোমোডেট করার যে প্রক্রিয়া, এটার দার্শনিক জায়গা হচ্ছে এই যে ওয়ালিতুল ফকি বা বেলায়েতে ফকি যেটাকে আমরা বলছি। এই বিষয়টাকে আপনি কিভাবে ওনারা প্র্যাকটিস করেন, প্রথমে হলো প্রস্তাবনাটা কি এবং এটাকে সংবিধানে কিভাবে ওনারা প্রতিস্থাপন করেন, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। হ্যাঁ, এই বেলায়েতে ফকি তত্ত্বটি ইরান বিপ্লবের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে, তাৎপর্যপূর্ণভাবে সম্পৃক্ত, সংশ্লিষ্ট। দৃষ্টির অন্তরালে থাকা দ্বাদশ ইমাম এবং তার প্রতিনিধিত্বকারী মারজাই তাকলিদ, এই বিবেচনা ইরানি জনগোষ্ঠীর এবং ইরানের আলেম জনগোষ্ঠীর মধ্যে ছিল, সেটাও। কিন্তু তারই মধ্যে ইমাম খোমেনি, যার মূল নাম হচ্ছে রুহুল্লাহ, মিস্টার রুহুল্লাহ, এই রুহুল্লাহ মুসাবি খোমেনি, তিনি বেশ আগেই 1965 সালে তিনি তার এই তত্ত্বটি উপস্থাপন করলেন বেলায়েতে ফকি নামের একটি বই। এটা কি আমার কাছে এটার বাংলা অনুবাদ আছে, আমি কি দেখাতে পারলাম? এটি ঢাকায় প্রকাশিত হয়েছিল, বেলায়েতে ফকির একটি বাংলা অনুবাদ, আমার কাছে সেই অনুবাদটি আছে। এই বইটি তিনি রচনা করলেন এবং এই বইটিতে তিনি দাবি করলেন যে ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করবেন ফকিগণ। ফকি শব্দের মূলটা হচ্ছে ফিক বা আইন শাস্ত্র। ইসলামী আইন শাস্ত্রকে ফিকা বলে এবং ইসলামী আইন শাস্ত্রে যারা বিশেষজ্ঞ তাদেরকে ফকি বলা হয়। এবং ভিলায়াত অলি, আমরা সাধারণ বাংলায় অলি বলি, অলি আল্লাহ বলি। অলি শব্দের অর্থ হচ্ছে, অনেকগুলো অর্থ আছে, বন্ধু বলা হয়। আর এখানে যেই অর্থটি গ্রহণ করা হচ্ছে এটা হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক অর্থে। তাহলে ফকির অভিভাবকত্বের একটি তত্ত্ব ভিলায়াতে ফকি বা গার্ডিয়ানশিপ অফ ফকিস, গার্ডিয়ানশিপ অফ ফুকাহা, এই তত্ত্বটি মিস্টার রুহুল্লাহ মুসাবি উপস্থাপন করলেন
1964 সালের দিকে বিলায়েতে ফকি নামের একটি বই তিনি রচনা করলেন, এবং আমরা জানি যে 65 সাল থেকে তিনি দেশান্তরেও থাকতে বাধ্য হলেন, তাকে দেশান্তর করে ফেলা হলো। তার এই নতুন চিন্তাধারা ইরানের আলেম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে সাড়া তুলল, তাদের মধ্যে সাড়া সৃষ্টি করলো, তারা এতে সাড়া দিলেন। আলেমগণ, যদিও তিনি কিন্তু বয়োজ্যেষ্ঠ আলেম ছিলেন না, বরং তার চেয়ে অনেক বয়সী আলেম ছিলেন, এবং এই বয়সী আলেমগণ তাকে কিন্তু পছন্দ করেননি, কিন্তু তিনি ততদিনে একটি ভালো অনুসারী জনগোষ্ঠী, তার মধ্যে আলেম এবং ও আলেম সাধারণ শিক্ষিত ব্যক্তিদের একটি ভালো অনুসারী জনগোষ্ঠী তৈরি করতে তিনি সক্ষম হলেন, এবং সেই সূত্রেই তিনি তার এই বিলায়েতে ফকির সূত্রে তিনি তার বক্তব্য উপস্থাপন করলেন, এবং ইরানের প্রেক্ষাপটে তাদের দুই একটি রাজনৈতিক ঘটনার সূত্রে তার সিদ্ধান্ত রাজনৈতিক ব্যবস্থায় ভালো আলোড়ন তৈরি করলো। সেই আলোড়নের ফল হলো তাকে দেশান্তরী করা হলো, তাকে প্রথমে ইরাকে, পরে ফ্রান্সে নির্বাসনে পাঠানো হলো, এবং নির্বাসনে থাকা অবস্থায় তার পাঠানো অডিও ভাষণ, এটাও আরেকটি বিপ্লবী ধারণা, বিপ্লবী ডিভাইসে পরিণত হলো, যে তার অডিও ভাষণগুলো ইরানের জনগোষ্ঠীকে, আলেম এবং সাধারণ শিক্ষিত জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সম্পৃক্ত করলো, ঐক্যবদ্ধ করলো, এবং শেষ পর্যন্ত একটি অভাবিত এবং অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করলো। সুতরাং এই বিলায়েতে ফকি ইরানের বিপ্লবের বড় ধরনের একটি তাৎপর্যপূর্ণ পটভূমি তৈরি করেছিল। জি, যে আইডিয়াটা ফকিদের মানে অভিভাবক উত্তর বিষয়টা কিন্তু আমরা ইরানের সংবিধানে স্পষ্ট ভাবে, এবং এটা শুধু তত্ত্ব আকারে না, এটাকে তারা যে কিভাবে অ্যাকোমোডেট করে, এক্ষেত্রে মনে হয় আপনি যদি একটু বলেন আর কি, যে তাদের যে বডি, যে চারটা বিলায়েতে ফকির তত্ত্ব যিনি যেটি দেওয়া হলো, বিলায়েতে ফকি নামের গ্রন্থটিতে ইমাম খোমেনি তত্ত্বগতভাবে দিয়েছিলেন 64 সালে, কিন্তু সেটির বাস্তব প্রয়োগ 1979 সালে বিপ্লবের খুব কাছাকাছি সময়ে তারা শুরু করলেন। নীতিগতভাবে কথাটি দাঁড়ালো যে জাতির অভিভাবকত্বের, গার্ডিয়ানশিপের মূল দায়িত্ব ইসলামী আইনশাস্ত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের হাতে থাকবে। তাহলে ইসলামী আইনশাস্ত্রের বাইরে আর ইসলামী যেসব শাস্ত্র আছে, সেই শাস্ত্রে যারা পারদর্শী তাদেরকে এক্ষেত্রে নীতিগতভাবে নিচু অবস্থানে রাখা হলো। তিনি বললেন যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সুতরাং এই রাজনৈতিক প্রতিষ্ঠানে আইন শাস্ত্রে যারা বিশেষজ্ঞ এবং নির্দিষ্টভাবে ইসলামী আইন শাস্ত্রে যারা বিশেষজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এটা হলো নীতিগত অবস্থান। আচ্ছা, এখন এই অবস্থানের সূত্রে তিনি যেটা করলেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থাতে বা সংবিধানে তিনি যেটা করলেন, আমরা যেটা সংবিধানে যেটা পাই, একটি কর্তৃপক্ষ বানানো হলো। বিলায়েতে ফকির ধারণা ইরানের সংবিধানে, ইরানের রাজনৈতিক ব্যবস্থায় চর্চা শুরু হলো। আমার বলা উচিত যে প্রথম ধারণাটি হলো লিডার অফ দি নেশন, রাহবারের একটি পদ তারা তাদের রাজনৈতিক ব্যবস্থায় ইন্ট্রোডিউস করলেন। রাহবার, লিডার অফ দি নেশন, যিনি একজন ফকি হবেন। তাহলে লিডার অফ দি নেশন হওয়ার জন্য 3টি গুণের কথা বলা আছে, কিন্তু তার প্রধান গুণটি হলো তিনি একজন ফকি হবেন। তাহলে একজন ফকি হওয়া ছাড়া লিডার অফ দি নেশন হওয়ার সুযোগ নাই ইরানের রাজনৈতিক ব্যবস্থায়। তাহলে সবচেয়ে খুব তাৎপর্যপূর্ণ পজিশন, সাংবিধানিক পজিশন হলো রাহবার বা লিডার অফ দি নেশন। নাম্বার 2 আয়োজন, দ্বিতীয় বিলায়েতে ফকির দ্বিতীয় সাংবিধানিক আয়োজন হলো অভিভাবক পরিষদ, গার্ডিয়ান কাউন্সিল। সেই গার্ডিয়ান কাউন্সিল হলো একটি 12 সদস্যের কর্তৃপক্ষ, যে 12 সদস্যের প্রত্যেকেই আইন বিশেষজ্ঞ। তবে এই 12 জনের মধ্যে 6 জন হবেন ইসলামী আইনে বিশেষজ্ঞ, যাদেরকে আমরা ফুকাহা বলি, ফকি। তাহলে 6 জন ফকি হবেন, আর 6 জন হবেন সাধারণ আইনে বিশেষজ্ঞ। আমরা জুরিসপ্রুডেন্সিয়াল এক্সপার্টস বলছি, সাংবিধানিক বিশেষজ্ঞ বা সাধারণ বিশেষজ্ঞ যারা ও আলেম হতে পারেন।
এই সাধারণ আইনি বিশেষজ্ঞ আবার একই সাথে ইসলামী আইনি বিশেষজ্ঞ, এই দুটোর যদি ওভারল্যাপিং কোনো ব্যক্তির মধ্যে হয় সেটা হতে পারে, কিন্তু সংবিধানে বলা আছে 12 সদস্যের মধ্যে 6 জন হবেন ইসলামী আইনি বিশেষজ্ঞ আর 6 জন হবেন সাধারণ আইনি বিশেষজ্ঞ, যেখানে ওই 6 সাধারণ আইনি বিশেষজ্ঞ 6 জনকে নির্বাচিত করবে, মনোনীত করবে আইনসভা। আমরা সেটা অবশ্য বিস্তারিতভাবে পরে আসতে পারি, কিন্তু প্রয়োগটা আমরা বলি যে তাহলে দ্বিতীয় প্রয়োগ, সাংবিধানিক দ্বিতীয় প্রয়োগ বেলায়েতে ফকি তত্ত্বের অভিভাবক পরিষদ। তাহলে এই দুটোকে আমরা প্রধান বেলায়েতে ফকির সাংবিধানিক প্রয়োগ হিসেবে বলতে পারি, লিডার অফ দি নেশন, রাহবার এবং গার্ডিয়ান কাউন্সিল। মানে রাজনৈতিক দল কিভাবে আছে কিনা, থাকলে কিভাবে আছে, এবং বিরোধী মত সেখানে কিভাবে চর্চা হয়, বা বিরোধী দলের কোনো অস্তিত্ব আছে কিনা। ধন্যবাদ, এটা একটি ভালো প্রশ্ন। সাধারণ বিবেচনা এটা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তথাকথিত আধুনিক রাজনৈতিক চিন্তা, রাষ্ট্র ব্যবস্থা এবং সভ্যতা কার্যত, খুব ভেতর থেকে যদি আমরা বুঝি, কার্যত প্রতিটি জনগোষ্ঠীকে ভেতর থেকে বহুদা খণ্ডিত করেছে, দ্বিখণ্ডিত নয়, বহুদা খণ্ডিত করেছে, এবং এই বহুদা খণ্ডনের প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দল ব্যবস্থা। একটি জাতির মধ্যে ঘোষিত রাজনৈতিক কাঠামো সম্পন্ন রাজনৈতিক দল ব্যবস্থা হচ্ছে জাতিকে বহু খণ্ডে খণ্ডিত করার একটি প্রাতিষ্ঠানিক আয়োজন, প্রাতিষ্ঠানিক চেষ্টা। এবং রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বোধহয় খুব সুনির্দিষ্টভাবে এই তথাকথিত আধুনিক সভ্যতার খুবই ক্ষতিকর একটি প্রচেষ্টার নাম যে রাজনৈতিক দল ব্যবস্থা, এটাকে আমি আজকে মানুষের মাঝে প্রকাশ করতে চাই, শোনাতে চাই, জানাতে চাই যে আমাদের পরিচিত এই ঘোষিত রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে ঐক্যবদ্ধ জনগোষ্ঠীকে বহুদা বিভক্ত করার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার নাম। এবং ইরানে ওরকম একটি রাজনৈতিক দল শুরু থেকে ছিল। সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে ইসলামিক রিপাবলিকান পার্টি। এই ইসলামিক রিপাবলিকান পার্টি, এটাকে তারা বলছে হেজমে জমহুরিয়ে ইসলামী, হেজমে জমহুরিয়ে ইসলামী। ইসলামিক রিপাবলিকান পার্টি নামের একটি রাজনৈতিক দল ইরানে যারা বিপ্লব সাধন করেছিল সেই ব্যক্তিদের নেতৃত্বে একটি দল ছিল। এই দলটি তারা বলছে ইসলামিক রিপাবলিকান পার্টি। এবং আমরা জানি ইরানে আরো অনেকগুলো ডানপন্থী, মধ্যপন্থী, বামপন্থী রাজনৈতিক দল ছিল, মুজাহিদিনে খালক সহ আরো অনেকগুলো রাজনৈতিক দল ছিল। তুদে পার্টি ছিল, মুজাহিদিনে খাল ছিল, যারা বিপ্লবের সাথে কোনো ভাবে যুক্ত ছিল, পজিটিভ ভূমিকা পালন করেছে, এক পর্যায়ে তারা গুরুতর নেগেটিভ ভূমিকা পালন করেছে। তো এখন দেখা যাচ্ছে যে শাসক গোষ্ঠী নেতৃস্থানীয় ব্যক্তিরা একটি দলে বিলং করতেন বলে তারা মনে করতেন দলটির নাম জমহুরে ইসলামী, কি বললাম, হেজবে জমহুরে ইসলামী বা ইসলামিক রিপাবলিকান পার্টি। তো ইসলামিক রিপাবলিকান পার্টির যারা নেতা তারা তাদের দলীয় পরিচয়ে একদিন গেলেন, এটা 1988 সালের কোন একদিন, ইমাম খোমেনির সাথে, তৎকালীন লিডার অফ দি নেশনের সাথে কোন একটি রাষ্ট্রীয় নীতি বিষয়ক পরামর্শ করার জন্য। এবং ইমাম খোমেনি এই ইসলামিক রিপাবলিকান পার্টির নেতাদেরকে বললেন যে এই রাজনৈতিক দল রাখা চলবে না, কারণ এই রাজনৈতিক দল মানে হচ্ছে জনগণকে বিখণ্ডিত করার, খণ্ডিত করার, বহুদা খণ্ডিত করার একটি পশ্চিমা ক্ষতিকারক রাষ্ট্র চিন্তার প্রতিফলন। এবং তিনি সেটা বললেন যে তোমরা এই দলটিকে ভেঙে দাও, দল করা চলবে না, প্রাতিষ্ঠানিক দল করা চলবে না। কিন্তু সেই দলটির নেতৃত্ব তাৎক্ষণিকভাবে দলটিকে ভেঙে দেওয়ার, ঘোষণা দেওয়ার বিষয়টিতে একটু চিন্তিত ছিলেন। তারা ভাবলেন প্রতিক্রিয়া কি হবে, এবং সেই প্রেক্ষাপটে তারা তাৎক্ষণিকভাবে একটি ঘোষণা দিলেন যে আপাতত রিপাবলিকান পার্টির কার্যক্রম স্থগিত করা হলো। এবং তারা যে আপাতত ভাবে রিপাবলিকান পার্টির, ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির কার্যক্রম স্থগিত করলেন, সেই স্থগিত অবস্থা তারা আর ফিরিয়ে আনেননি, মানে ওই দলটিকে তারা পুনরুজ্জীবিত করেছে। এবং এর মাধ্যমে ইরান কার্যত একটি অরাজনৈতিক দল বিশিষ্ট রাজনৈতিক ব্যবস্থার
প্রচলন করতে সক্ষম হলো এবং 88 সালের পর থেকে কোনো ক্ষমতাসীন ব্যক্তি কোনো দলীয় পরিচয়ে পরিচিত ছিলেন না। সেখানে এখন বলা উচিত যে তাহলে কি সবাই মিলে একই চিন্তাধারা পোষণ করে ইরানি জনগণ এবং রাজনৈতিক কার্যক্রমে যারা যুক্ত তারা সবাই কি একই মতের পথিক? না, একই মতের পথিক যে নন সেটার খুব ভালো প্রকাশ আমরা দেখতে পাই। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে, ভালো বিক্ষোভ হচ্ছে, উদ্বেগজনক বিক্ষোভ হচ্ছে। তাহলে কারা করছেন? তাহলে নিশ্চয়ই বিরোধী দল আছে, বিরোধী মত আছে, এবং এটা সবটাই হয় রাজনৈতিক দলীয় পরিচয়ের বাইরে থেকে। ইরানে যারা এরপর থেকে 88 সালের পর থেকে প্রেসিডেন্ট হয়েছেন তারা কোনো দলের পক্ষ থেকে মনোনীত ব্যক্তি নন। ইরানে আইনসভায় যারা নির্বাচিত হয়েছেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদে যারা নির্বাচিত হয়েছেন, তারা কেউ একজনও তাদের কোনো দলীয় পরিচয়কে সামনে রাখেননি, তারা কেউ পরিচিত নন দলীয়ভাবে। তবে সাধারণ আমরা পশ্চিমা চিন্তাধারার বিবেচনায় ওখানে বলি যে তাদের মধ্যে কাউকে আমরা কনজারভেটিভ বলতে পারি, কাউকে একটু উদার বলতে পারি, এবং এইভাবে কিন্তু আমরা চিহ্নিত করছি। আমি একটু আগেও একটি রিপোর্ট দেখছিলাম যেখানে কাউকে মডারেট বলা হচ্ছে, কাউকে রাইটিস্ট বলা হচ্ছে, এক্সট্রিমিস্ট বলা হচ্ছে, এটা আছে, কিন্তু রাজনৈতিক দলীয় পরিচয় কেউ এখন পরিচিত নয়। এবং এইটা বোধহয় বলা উচিত যে পুরো নীতিগতভাবে, তত্ত্বগতভাবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখার এটি একটি চমৎকার নতুন রাজনৈতিক বিবেচনা, রাষ্ট্রতত্ত্ব, যে এই তথাকথিত আধুনিক রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে এই তথ্য দিতে পারেনি। ইরান আমাদেরকে সেটি দিয়েছে যে রাজনৈতিক দল মানে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে জনগণকে খণ্ডিত করার, বহুদা বিভক্ত করার প্রক্রিয়া, এবং তারা সেটি থেকে মুক্ত হয়েছে, মুক্তভাবে তারা চলছে। কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক বিবেচনায় বিরোধ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে এটা নিয়ে পক্ষ বিপক্ষ খুব শক্তিশালী মতবিরোধ আছে, কিন্তু জাতি হিসেবে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা ইরানি বিপ্লবের একটি ভালো ফল বলা উচিত, রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে একটি ভালো সংযোজন এটাও বলা উচিত। নির্বাহী বিভাগটা কিভাবে গঠিত হয় ইরানে? আচ্ছা, তো আমি প্রথমে বলেছিলাম যে ইরানে খুব সুনির্দিষ্টভাবে কথিত আধুনিক সরকারের 3টি অঙ্গকে সুনির্দিষ্ট ক্ষমতা দিয়ে স্থাপন করা হয়েছে। তার একটি নির্বাহী বিভাগ, সাধারণভাবে সাধারণ শিক্ষিত মানুষদের মধ্যে যেটিকে সরকার বলা হয়, সরকার প্রধান বলা হয়, এটি একটি অশুদ্ধ ধারণা। আধুনিক রাজনীতি বিজ্ঞানের ভাষায় সেটি হলো নির্বাহী বিভাগ। সরকারের 3টি বিভাগ, আধুনিক সরকারের 3টি বিভাগ। তাহলে সরকারের যখন 3টি বিভাগ হয়, সেই 3টি বিভাগের প্রধান 3 জন আলাদা ব্যক্তি। সরকারের 3টি উইং, আধুনিক উইং যদি আমরা বলি, আধুনিক সরকারের 3টি পাখা আছে। তার একটি পাখার নাম নির্বাহী বিভাগ, একটি উইং এর নাম আইন বিভাগ, আরেকটি নাম হলো বিচার বিভাগ। এই 3টি বিভাগের তো আধুনিক চর্চাতে 3 জন আলাদা প্রধান ব্যক্তি। তাহলে যিনি নির্বাহী বিভাগের প্রধান, তিনি তো সরকার প্রধান নন, তিনি নির্বাহী বিভাগের প্রধান, তিনি সরকার প্রধান নন। কিন্তু আমরা সাধারণভাবে তাকে সরকার প্রধান বলি, এটি একটি অশুদ্ধ উচ্চারণ। তাকে বলা উচিত হেড অফ দি এক্সিকিউটিভ। মনে রাখা উচিত যে আধুনিক সরকার কাঠামোতে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ 3টি আলাদা কাঠামো আছে। ইরানে তেমন 3টি বিভাগ আছে। তো ইরানের একটি যে নির্বাহী বিভাগ, সেই নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, সেই পদের নাম হচ্ছে প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট কিন্তু নির্বাহী বিভাগের প্রধান, তিনি কিন্তু বিচার বিভাগ অথবা আইন বিভাগের প্রধান নন, তিনি নির্বাহী বিভাগের প্রধান, কিন্তু তার পদের নাম প্রেসিডেন্ট। এবং নির্বাহী বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি কথা বলেন। নির্বাহী যত কার্যক্রম, নিয়মিত যে কার্যক্রম, তিনি তার সেগুলো পরিচালনা করেন। কিন্তু তিনি খুবই প্রত্যক্ষভাবে রাহবারের কাছে অ্যাকাউন্ট, মানে জবাবদিহি করতে তিনি রাহবারের কাছে অ্যাকাউন্টেবল থাকেন, জবাবদিহি করেন। আচ্ছা, সেখানে তাদের একটি বিচার বিভাগ আছে, তাদের একটি আইন বিভাগ আছে। আইন বিভাগের নাম মজলিসে শুরা বা পার্লামেন্ট, সেটা আমরা জানি। তাহলে ইরানে আধুনিক সরকার ব্যবস্থার 3টি উইং নির্দিষ্টভাবে, পৃথকভাবে এবং স্বতন্ত্র ক্ষমতা সহ সেখানে কাজ করছে। তবে একটি কথা বলা উচিত যে
আমরা যে পাশ্চাত্যের মডেলের কথা বলি, ব্রিটিশ মডেলে ক্ষমতার পৃথকীকরণ নেই। যদিও ক্ষমতার পৃথকীকরণ মডেলের যিনি উদ্যোক্তা, যে সেই ফ্রেঞ্চ পণ্ডিত, কি যেন নাম, মিস্টার মন্টেস্কু, তিনি নিজে মনে করতেন যে তিনি ব্রিটিশদের দ্বারা খুবই অনুপ্রাণিত হয়েছেন, সুতরাং ফ্রান্সে সেটা হওয়া উচিত, কিন্তু সেটা ফ্রান্সে হলো না, সেটার চর্চা শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং খুব সুনির্দিষ্টভাবে। এটাও অনেকের কাছে স্পষ্ট নয়, ব্রিটিশরা বরং নির্বাহী বিভাগ এবং আইন বিভাগকে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, এবং সেই সূত্রে নির্বাহী বিভাগও স্বাধীন নয়, আইন বিভাগও স্বাধীন নয়। কারণ যারা নির্বাহী বিভাগে আছেন তারা বাধ্যতামূলকভাবে আইন বিভাগের সদস্য, যেটা বাংলাদেশে আমরা চর্চা করি। তো এখানে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের একটি জগা খিচুড়ি, আমরা অ্যামালগামেশন যদি বলি, একটি অ্যামালগামেশন চলছে। সেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেটা চমৎকার সংশোধন করা হয়েছে। তারা খুব আইনগতভাবে বলে দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি নির্বাহী বিভাগের সদস্য হতে চান তাকে অবশ্যই স্বতন্ত্র ব্যক্তি হতে হবে, মানে তিনি কোনোভাবে আইন বিভাগের সদস্য থাকতে পারবেন না। তার মানে তিনি যদি সিনেট অথবা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হন, সেই সদস্যপদ ত্যাগ করে তাকে নির্বাহী বিভাগের সদস্য হতে হবে। তারা অবশ্য ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হতে হতে সব পরিভাষাগুলোতেও তারা স্বাধীন হচ্ছে। তারা নিজস্ব ইংলিশ তৈরি করেছে, তারা নিজস্ব রাজনৈতিক পরিভাষা তৈরি করেছে। ব্রিটিশদের আইনসভা পার্লামেন্টকে তারা কংগ্রেস বানিয়েছে, ব্রিটিশদের আইনসভার উচ্চকক্ষ হাউস অফ লর্ডকে তারা সিনেট বানিয়েছে, নিম্নকক্ষ হাউস অফ কমন্সকে তারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বানিয়েছে। সুতরাং তারা নিজস্ব পরিভাষা বানিয়েছে, নিজস্ব ইংলিশ বানিয়েছে। তারা ফিল্ম বলেন না, তারা মুভি বলেন, তারা আরো অনেক কিছু নিজস্ব ইংলিশ বলেছে। ঠিক আছে, এগুলো আমরা জানি। এইভাবে স্বাধীন হতে হতে তারা যেটা করলেন যে আইনসভার যারা সদস্য তারা অবশ্যই নির্বাহী বিভাগের সদস্য হবেন না, নির্বাহী বিভাগের সদস্য হলে আইনসভার সদস্যপদ বাতিল করতে হবে। ইরানে অবশ্যই সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত নেই। ইরানের নির্বাহী বিভাগের সদস্য মানে কেউ যদি মন্ত্রী হতে চান, প্রেসিডেন্ট হতে চান, আইনসভার সদস্যপদ তার রাখা চলবে কিনা নির্দিষ্ট করে বলা নেই। তবে সাধারণ চর্চায় দেখা যাচ্ছে যে আইন নির্বাহী বিভাগের সদস্যরা আইনসভার সদস্য হিসেবে থাকছেন না। আমরা বোধহয় আমার ব্যক্তিগতভাবে ভালো অভিজ্ঞতা নেই, যেহেতু আমি নিজে ইরান সফর করিনি, তাদের রাজনৈতিক ব্যবস্থাকে নিজে থেকে পর্যবেক্ষণ করিনি, সুতরাং আমার এতটুকু শর্টকামিংস। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা বুঝেছি। একটা জিনিস, এখন নির্বাহী বিভাগ যদি, তাহলে নির্বাহী বিভাগ তো আপনি দেখেন মূলত ড্রাইভিং সিটে থাকে নির্বাহী বিভাগ, এবং নির্বাহী বিভাগের যিনি প্রধান, রাষ্ট্রের পলিসি নির্ধারণ করা, তারপরে আপনার যাবতীয় স্টিয়ারিংটা তাদের হাতে থাকে, এবং এটা জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হতে হবে, তাই নাকি? এক্ষেত্রে যদি এক্ষেত্রে ইরান কি করে আর মার্কিন যুক্তরাষ্ট্র কি করে? জি, মার্কিন যুক্তরাষ্ট্রে তো দেখা যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর তিনি যাদেরকে তার মন্ত্রী হিসেবে নেন। আমরা আমাদের ব্রিটিশ মডেলে তাদেরকে মন্ত্রী বলি, আমেরিকান মডেলে সেখানেও পরিভাষা তারা বলতে ফেলেছে, তারা সেক্রেটারি বলেন। তো মার্কিন মন্ত্রীদেরকে মার্কিনীরা সেক্রেটারি বলেন, আর ব্রিটিশ মডেলে সেক্রেটারি একজন প্রশাসনিক কর্মকর্তা মাত্র। যাই হোক, তো এবং তারা তাদের স্থায়ী তারা এটাকে বলে স্পয়েল সিস্টেম, যে তাদের এই আমলাতন্ত্র পুরোপুরি বদলে যায়, বিশেষ করে উচ্চ স্তরের আমলারা বদলে যান, এবং তারা একজন সেক্রেটারি বা আমরা যাকে মন্ত্রী বলি তাকেও তারা আমলা বলেন। এটা তাদের নিজস্ব উদ্ভাবন, এটা করেছেন। আচ্ছা, এখন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্থক্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে সেপারেশন অফ পাওয়ার খুব চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে তাদের লিখিত সংবিধানে, এবং সেটা তারা চর্চা করেন। আইনসভার কোনো সদস্য নির্বাহী বিভাগের সদস্য হন না। যারা একমাত্র নির্বাচিত নির্বাহী ব্যক্তি বা নির্বাহী সদস্য তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, তিনি জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন। সেখানে অবশ্য তাদের আরেকটি অথরিটি আছে, আমরা যেটাকে বলি ইলেকটোরাল কলেজ। সেই বিষয়টিও ইরানের প্রেক্ষাপটে তুলনা করার সুযোগ আছে, বোঝার বা বিশ্লেষণ করার সুযোগ আছে, যদি সুযোগ থেকে আমরা হয়তো কথা বলবো। তো ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে আয়োজন, ইরানে লিডার অফ দি নেশন কে বাছাই করার ক্ষেত্রে ওই
চর্চাটি তারা করে, কিন্তু সেখানে খুবই তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। আমরা চাইলে সেটা হয়তো ব্যাখ্যা করতে পারি। আমার 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 জানার আগ্রহ এখানে হলো, লিডার অফ দ্য নেশন কি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন কিনা, এবং ওনার হাতে যে ধরনের ক্ষমতা দেয়া আছে এটা কিন্তু মানে টেকনিক্যালি একজন স্বৈর শাসকের হাতে যেরকম অ্যাবসলিউট ক্ষমতা থাকে, বা একজন অ্যাবসলিউট মনার্কের হাতে যে ধরনের ক্ষমতা থাকে, একজন লিডার অফ দ্য নেশনের হাতে কিন্তু এই ধরনের অ্যাবসলিউট ক্ষমতা, তাকে চেক এন্ড ব্যালেন্স করার কোনো মেকানিজম ইরানে আছে কিনা, এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট যদি ওনার সাবঅর্ডিনেট হয় বা ওনার কাছে জবাবদিহি করতে বাধ্য হয়, সাংবিধানিকভাবে যদি তাকে এই ক্ষমতা দেয়া হয়, তাহলে তার মানে জবাবদিহিতাটা কার কাছে, এইটা কিন্তু বোঝা জরুরি। খুবই খুবই চমৎকার এবং তাৎপর্যপূর্ণ প্রশ্ন, এটা বোঝা উচিত। এখনো এটা জনপ্রিয় হয়নি ধারণাটি, এই জন্যই বোঝা উচিত। সেটা হলো, ইরানের যিনি লিডার অফ দি নেশন, তার অবস্থানটি আধুনিক স্বেচ্ছাচারী শাসক, রাজা, মোনার্ক, অত যা যা বলি তার চেয়েও বেশি, থিওরিটিক্যালি তার চেয়ে বেশি। কিন্তু হ্যাঁ, কিভাবে তিনি তার আসনে আসীন হন এটি বোঝার দরকার আছে। প্রথম কথা হচ্ছে, ইরানের এখন যিনি লিডার অফ দি নেশন, তিনি মাত্র এই পদে দ্বিতীয় ব্যক্তি। এই পদের প্রথম ব্যক্তি ছিলেন ইরানি বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ মুসাবি খোমেনি, ইমাম খোমেনি নামে যাকে শ্রদ্ধা করা হয়। ইমাম খোমেনি তাদের লিডার অফ দি নেশন, এবং 1979 সালে ইরান যে সংবিধানটি গ্রহণ করেছিল, সেই সংবিধানটিতে লিডার অফ দি নেশনকে নিয়ন্ত্রণ করার জন্য, অথবা লিডার অফ দি নেশন আইনগতভাবে কোনো কর্তৃপক্ষের সাথে, কারোর সাথে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন কিনা, পরামর্শ করবেন কিনা, পরামর্শ করতে বাধ্য কিনা, এরকম কোনো নির্দেশনা প্রথম সংবিধানে ছিল না। 10 বছরের চর্চার সূত্রে, এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ যে ইমাম খোমেনি ইরানি বিপ্লবের অবিসংবাদিত নেতা এবং মূল ব্যক্তিত্ব, তিনি তার জীবনকালে তার নিজের চর্চার সূত্রে লিডার অফ দি নেশনের এই যে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার অবস্থানটিকে সাংবিধানিক কাঠামোর আওতায়, নিয়ম নৈতিকতার আইন কাঠামোর আওতায় এনেছেন, এবং তার পরামর্শে সেখানে আরো একটি, আমরা যেটাকে চতুর্থ সাংবিধানিক কর্তৃপক্ষ বলছি, সেই কর্তৃপক্ষটি তৈরি হয়েছিল। প্রথম সংবিধানে 3টি কর্তৃপক্ষ ছিল। প্রথম সংবিধানে ছিল লিডার অফ দি নেশন, মজলিস এবং গার্ডিয়ান কাউন্সিল। আর এই 89 সংবিধানে যে নতুন কর্তৃপক্ষটি হলো, সেটার নাম করা হলো জাতির জরুরি পরিষদ, নেশনস এক্সিজেন্সি কাউন্সিল। এটাকে তারা তাদের ফার্সি উচ্চারণে তারা বলে মজলিসে তাশখিসে মাসলেহাতে নিজাম, মজলিসে তাশখিসে মাসলেহাতে নিজাম। ইংলিশে বলা হয় নেশনস এক্সিজেন্সি কাউন্সিল, বাংলায় বলতে পারি জাতির জরুরি পরিষদ। এরকম একটি পরিষদ ইমাম খোমেনি তার নিজের জীবনকালে, নিজের অভিজ্ঞতা থেকে গঠন করে গেছেন, এবং তার অস্তিত্বকালে দ্বিতীয় সংবিধানটি গৃহীত হয়েছে। সেই অথরিটিটি লিডার অফ দি নেশনকে নিয়ন্ত্রণ করে, লিডার অফ দি নেশনকে নিয়োগ করে এবং তাকে নিয়ন্ত্রণ করে। তাহলে লিডার অফ দি নেশন কি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত? না, লিডার অফ দি নেশন জনগণের দ্বারা নির্বাচিত নয়। লিডার অফ দি নেশনকে নির্বাচন করে তাদের একটি সাংবিধানিক কর্তৃপক্ষ, সেটাকে বলা হচ্ছে বিশেষজ্ঞ পরিষদ। তাদের সংবিধানের 108 নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে মজলিসে খুবরা। এটা সদস্য সংখ্যা কত এবং তারা কিভাবে নির্ধারিত হয়? আচ্ছা, হ্যাঁ, ওই যে বিশেষজ্ঞ পরিষদের সদস্য সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি সংবিধানে। আমার কাছে এই যেটি অভিভাবক পরিষদের সদস্য 12 জন, বিশেষজ্ঞ পরিষদের সদস্য সংখ্যা কত সংবিধানে আমি নির্দিষ্ট করে পাইনি, এটা জানা উচিত। 88 জন বা এরকম। এটা কি সর্বশেষ 88 হলো না শুরুতে 88 হলো, এই তথ্যটি আমার কাছে নাই। আমরা ধরে নিই 88 জন সদস্য। এই 88 জন সদস্যের যে কর্তৃপক্ষ, এটাকে বলা হচ্ছে বিশেষজ্ঞ পরিষদ, এবং এই বিশেষজ্ঞ পরিষদের মোটামুটি সবাই ইসলামী আইন শাস্ত্রী বিশেষজ্ঞ। এটাও আরেকটি যেটাকে বলা হয় বেলায়েতে ফকির আরেকটি প্রয়োগ।
বিলায়েতে ফকির, এটি আরেকটি খুবই তাৎপর্যপূর্ণ প্রয়োগ আমরা বলতে পারি। বিশেষজ্ঞ পরিষদ, এই বিশেষজ্ঞরা জনগণের মাঝে থাকেন এলাকা ভিত্তিক। তাহলে আমরা ধরে নিতে পারি যে সারা ইরানকে ৮৮টি এলাকায় বিভক্ত করা আছে। সে ৮৮টি এলাকার জনগণ যেই ইসলামী আইনশাস্ত্রবিদদেরকে চিনেন, যে ফকিরদেরকে চিনেন, এই ফকিরদের মধ্য থেকে তারা একজনকে ওই এলাকার সদস্য নির্বাচিত করেন বিশেষজ্ঞ পরিষদের সদস্য হিসেবে। এই সারা দেশ থেকে ৮৮ জন সদস্য বিশেষজ্ঞ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তাদের প্রধান কাজ হচ্ছে লিডার অফ দি নেশনকে খুঁজে পাওয়া অথবা তাকে নির্বাচিত করা। তাহলে লিডার অফ দি নেশনকে নির্বাচিত করেন বিশেষজ্ঞ পরিষদের সদস্যগণ। বিশেষজ্ঞ পরিষদের সদস্যগণ লিডার অফ দি নেশনকে নির্বাচিত করেন এবং তাকে জবাবদিহি করতে, লিডার অফ দি নেশনকে জবাবদিহি করতে হয় জাতির যে জরুরি পরিষদ, নেশনস এক্সিস্টেন্সি কাউন্সিল, সেই কাউন্সিলের কাছে। তাহলে এটা একটা, তাহলে যারা তাকে নির্বাচিত করছে, লিডার অফ দি নেশনকে যারা নির্বাচিত করছে, লিডার অফ দি নেশনকে কন্ট্রোল, তাকে দেখাশোনা করছে, তাকে ওভারসাইট করছে আরেকটি কর্তৃপক্ষ, সেটা হচ্ছে জাতির জরুরি পরিষদ। এবং সেটা ইমাম খোমেনি নিজে তৈরি করেছেন। আমরা আমাদের অভিজ্ঞতায় আমরা যেসব দেশে এরকম অবিসংবাদিত জাতীয় নেতাদেরকে চিনি, এই অবিসংবাদিত একজন জাতীয় নেতাও তার নিজেকে কোন পরিষদ, কোন মেকানিজম তৈরি করেননি। এটাই মার্কিন সোভিয়েত ইউনিয়নে হয়নি, এটি চায়নাতে হয়নি, বিশ্বের আরো কিছু রাষ্ট্রকে আমরা এরকম উচ্চারণ করতে পারি যেসব দেশে এমন জনগণের বিপ্লব হয়েছে এবং বিপ্লবের সেই নেতা নিজেকে কোন পরিষদের কাছে জবাবদিহির আওতায় আনুষ্ঠানিকভাবে এনেছেন স্বেচ্ছায়। এই ইতিহাস কোথাও নিয়ে এসেছেন। এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি অগ্রগতি, রাজনীতি চিন্তার এটি একটি বড় অগ্রগতি যে ইমাম খোমেনি সে কাজটি করেছিলেন। যারা তাকে নির্বাচিত করছেন তাকে নিয়ন্ত্রণ করবে আরেকটি কর্তৃপক্ষ। এটি একটি নতুন অগ্রগতি রাজনীতি চিন্তার ক্ষেত্রে। ধন্যবাদ। যেহেতু বিলায়েতে ফকির মতো একটা তাত্ত্বিক ইনভেনশন ইমাম খোমেনির কাছ থেকে এসেছে, এটা ইনোভেশন, এটা কি শুধু শিয়াইজম হওয়ার কারণে সম্ভব হয়েছে? ওয়াই নট সুন্নিদের ক্ষেত্রে এটা হলো না কেন? সুন্নিদের ক্ষেত্রে কি এরকম কোন তাত্ত্বিক, সুন্নিদের ক্ষেত্রে অনেক তাত্ত্বিক এসেছেন, মাওলানা মওদুদি বলেন, তারপরে আরবের অনেক তাত্ত্বিকরা এসেছেন, আরো যারা ইসলামপন্থী তাত্ত্বিক এসেছেন, কিন্তু তাদের কারোর লেখায় আমি পার্সোনালি আমার যতটুকু স্টাডিতে পাইনি যে এরকম তারা কিন্তু একটা দল যে তত্ত্ব দিয়েছেন ওই তত্ত্বটা আবার দলের তত্ত্ব হয়েছে, একটা রাষ্ট্রের তত্ত্ব নেই, রাষ্ট্র চিন্তা আকারে হাজির হতে পারেনি কেন? মানে এই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? এটা কি ইরানিরা সম্ভব হয়েছে তাদের শিয়াইজম ইউনিক, এই শিয়াইজমের কারণে ইউনিক এই আইডিয়াটা সম্ভব হয়েছে? আপনার কাছে কি মনে হয়? আমাদের কথিত সুন্নি বিবেচনার ইসলামী তাত্ত্বিকগণ এখনো বিলায়েতে ফকির মতো তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, এখন পর্যন্ত সত্য। এবং আরেকটি কথা আজকের ইস্যুতে বরং আমি বলি যে যেটাকে হাকিমিয়া, আরবি ভাষায় হাকিমিয়া বলা হচ্ছে, ইংলিশ ভাষায় যেটাকে সভরেইনটির তত্ত্ব বলা হচ্ছে, সার্বভৌমত্বের তত্ত্ব বলা হচ্ছে, এই তথাকথিত পশ্চিমা চিন্তাধারা দ্বারা আমরা এই সুন্নি চিন্তাবিদেরা, সুন্নি ভাবুকেরা যে ব্যাপকভাবে প্রভাবিত, এটা হচ্ছে তার প্রমাণ যে আমরা এই প্রভাবের বাইরে উঠতে পারিনি। এখন আমরা বলতে পারিনি যে এই তোমরা যেসব পরিভাষা বলছো এই সব পরিভাষারই সূত্রে, সব পরিভাষাকে সামনে রেখে সেই সব পরিভাষারই জবাব আমাদেরকে ইসলামের নামে, ইসলামের কাঠামোতে উপস্থাপন করতে হবে। এটা আমরা অপ্রয়োজনীয় মনে করি। এ কথা বলার সামর্থ্য আমরা দেখাতে পারি, এটা বলা উচিত। এই সামর্থ্য আমরা যত দ্রুত দেখাতে পারবো তত দ্রুত আমরা আরো বেশি কার্যকর এবং বৈপ্লবিক অগ্রগতিতে, বৈপ্লবিক
বাস্তবতাতে আমরা যেতে পারবো, এটা আমি মনে করি। আমি একজন খুবই নগণ্য ক্ষুদ্র এই রাজনীতি চিন্তার ছাত্র হিসেবে এটুকু আমি এখনো বুঝি যে আমাদেরকে এর থেকে আগাতে হবে। পশ্চিমা চিন্তাধারার যা কিছু পরিভাষা, এই সবগুলোরই ব্যাখ্যা, সবগুলোকে ইসলামের ভিত্তিতে যে জাস্টিফাই করা ইসলামী চিন্তাবিদদের কাজ হওয়া উচিত না। আমরা যত দ্রুত এগুলোকে সম্ভাব্য ক্ষেত্রে অবহেলা করতে পারবো, তাচ্ছিল্য করতে পারবো, এবং তাচ্ছিল্য করে এর বিপরীতে আরো কার্যকর, আরো গ্রহণযোগ্য, আরো উপকারী, নন হার্মফুল, হার্মলেস ব্যবস্থাপনা আয়োজন করতে পারবো। আমাদের কথিত সুন্নি অঞ্চলে, সুন্নি জনগণের মাঝে আমরা তত বেশি বিপ্লবী অগ্রগতি অর্জন করতে পারবো বলে আমি মনে করি। আমি আপনার সাথে এগ্রি, আমি এই ক্ষেত্রে এগ্রি যে আপনি যেহেতু হাকিমিয়ার কথাটা আনলেনই, যে এইটাই বোধ হয় আমার জানা মতে যে সুন্নি ইসলাম পন্থার মধ্যে একমাত্র তত্ত্ব যেটা পশ্চিমা চিন্তার কাউন্টার করতে গিয়ে আলটিমেটলি পশ্চিমা চিন্তায়েরই ইসলামীকরণ করার একটা প্রচেষ্টা আকারে হাজির হয়েছে আর কি। এর বাইরে বরঞ্চ এই তত্ত্ব মুসলিম বা সুন্নি জনগোষ্ঠীকে কিন্তু বহু ভাগে বিভক্ত, কারণ এটার পক্ষে বিপক্ষে এটা একটা ইউনিফাইড চিন্তা আকারে হাজির হয়নি, যে সবাইকে অ্যাকোমোডেট করার চিন্তা আকারে তো হাজির হয়নি, যেটা ইরানের ইমাম খোমেনি বিলায়েতে ফকিতে ইয়ে করা। এতে আমরা যেটা দেখি যে ইভেন যারা কর্ম করেন, রক্ষণশীল ধর্মপন্থী আলেম, তাদের ভিতরেও একাধিক দল, কিন্তু বিকজ হোল সিস্টেমটাই তো দলীয় ভিত্তিতে চিন্তা করা হচ্ছে। দলীয় সিস্টেমের বাইরে গিয়ে হোল জাতিকে নিয়ে চিন্তা করার এফোর্টটাই আমাদের সুন্নি হওয়া হতো। আচ্ছা, এটা হয়নি হচ্ছে এটা একটা বাস্তব কথা। দ্বিতীয় কথা, এটা হয়তো আমরা ইংলিশ সিস্টেমে রুলড হওয়ার কারণে, বিশেষ করে কলোনিয়াল সিস্টেম আমাদের এখানে প্রতিষ্ঠিত হওয়ার কারণেই বোধ হয় আমরা এর বাইরে আর চিন্তা করতে পারিনি। কাঠামোগতভাবে যে আমরা এখনো ইউরোপিয়ান সিস্টেম, ইউরোপিয়ান ইনস্টিটিউশন এর ভিতরেই বসবাস করছি। এটা ইংরেজ চলে যাওয়ার পরে পাকিস্তান আমল, পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশ আমল, একই সিস্টেম কিন্তু একটা কন্টিনিউ চলছে। শুধু শাসকের জায়গায় নতুন নতুন লোক এসেছে, কিন্তু সিস্টেম রিমেইনস। কিন্তু ইরান কিন্তু সেইভাবে, যেটা আপনাকে শুরুতে আমি বলেছিলাম, ইরান কখনোই ওইভাবে কলোনাইজড হয়নি, হয়েছে কি? এবং এইটাই হয়তো ইরানের একটা ইতিবাচক দিক, যে তারা নিজের রাজনীতিটা নিজে করার চেষ্টা করতে পেরেছে, চিন্তা করতে পেরেছে, নিজের জনগোষ্ঠীকে নিয়ে ইউনিফাইড কিছু করার চিন্তা করতে পেরেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের কিন্তু আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে তুরস্ক কিন্তু ডাইরেক্টলি কলোনাইজড হয়নি। তা সত্ত্বেও সেখানে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু ইউরোপের কপি পেস্টই হলো কিন্তু। এবং এজ এ রেজাল্ট মানে তুরস্ক কিন্তু বিকল্প রাজনীতি, বিকল্প রাষ্ট্রনৈতিক চিন্তা কি আর হাজির করতে পেরেছে? পারেনি কিন্তু। সেই ক্ষেত্রে আমাদের এখানে জনগোষ্ঠীতে এখন আমরা যেটা দেখি, লেফট রাইটের দ্বন্দ্ব, সেকুলার লিবারেলের দ্বন্দ্ব, ইসলামপন্থী অ ইসলামপন্থীর যে দ্বন্দ্ব, এইটা মীমাংসার একমাত্র রাস্তা হতে পারে আমার মতে, একমাত্র আমি বুঝি আর কি, যে এমন একটা ইউনিফাইড রাষ্ট্র মেকানিজম চিন্তা করা, একটা রাষ্ট্রনৈতিক চিন্তা হাজির করা, যেটা বিয়ন্ড পলিটিক্যাল পার্টিজান পলিটিক্যাল ইয়ার বাইরে গিয়ে, যেখানে অ্যাকোমোডেটিভ ইনস্টিটিউশন যেটা আমরা ইয়া থেকে পেলাম, এটাই হয়তো আমাদের আজকের আলোচনা থেকে আমরা নিতে পারি, যে কিভাবে একটা ইউনিফাইড রাষ্ট্র চিন্তা হাজির করা যায়। এটা প্রথমে আমি বলেছি যে ওই শিয়া সুন্নি বিবেচনার ঊর্ধ্বে উঠা আমাদের মুসলিম হিসেবে মৌলিক দায়িত্বের অংশ, এটি এক। আর এগিয়ে যাবার জন্য আমি যেটা মনে করি সেটা হলো এই হাকিমিয়া প্রশ্ন আর দলীয় পরিচিতির প্রশ্ন। হাকিমিয়া এবং এই দলীয় পরিচিতির প্রশ্নের বাইরে গিয়ে কোরআনিক টেক্সটে যে কথা বারবার বলা হয়েছে সেটা হচ্ছে আমলে সালেহ, আল্লাযিনা আমানু আমিলুস সালিহা, এতে অসংখ্যবার বলা হচ্ছে। আমি সংখ্যাটা বলতে পারি, আমি এক জায়গায় নোট করে রেখেছি। এই
আল্লাযিনা আমানু আমিলুস সালিহা, আর এই একই কথা কিন্তু ওই দাওয়াতের প্রশ্নে বলা হয়েছে। প্রথম দাওয়াতের যে কোরআনিক টেক্সট এটা হচ্ছে সেটা উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা হলো বেসিক দাওয়াত বিষয়ক বেসিক কথা, যেখানে বলা হচ্ছে উদু ইলা সাবিলি রাব্বিকা, সাবিলি রাব্বিকা, সাবিলিল্লাহ না, আল্লাহর যে কোরআনিক টেক্সট উদু ইলা সাবিলি রাব্বিকা। আর সাবিলি রাব্বিকার তাৎপর্য বিষয়ে কখনো হয়তো আলোচনা করা দরকার, কারণ রাব্বিকা মানে হচ্ছে ওই যে রবের কাজ। তাহলে রবের কাজের দিকে, রবের পথের দিকে, রবের কাজ হচ্ছে এই ওই যে কেয়ার টেকিং, দেখাশোনা করা। কার দেখাশোনা করা? এভরিবডি, সবার দেখাশোনা করা। এইটা হলো জি। হ্যালো, ও আমিলাস সালিহাত। তাহলে আমরা আমাদের মধ্যে খুবই তৃপ্তি এবং তুষ্টির সাথে দেখি যে আমরা অনেকে দাঈ ইলাল্লাহ বলি নিজেদেরকে, কিন্তু আমরা যারা নিজেদেরকে দাঈ ইলাল্লাহ বলি, আমরা একজন আমিলাস সালিহান অংশীদার হতে চাই না, রাজি না। কারণ আমিলাস সালিহা কি সেটার সংজ্ঞা খুব স্পষ্ট। আমি শুধু এটুকু বলতে চাই যে যা কিছু মানুষের জন্য কল্যাণকর হলো আমিলাস কল্যাণকর, সেটা আমরা চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সকালে উঠে ওই রাস্তায় বিছানো কাঁটাগুলো সরিয়ে দিতেন, এটা কোনো মুমিনের জন্য নয়, এটা সবার জন্য ছিল। রাসূল যখন বলছেন যে রাস্তা থেকে ওই পিছলে যেতে পারে বা পায়ে কাঁটা লাগতে পারে এমন জিনিস যারা করে, সেটা একটি আমলে সালেহ। এই যে রাসূলের যে প্র্যাকটিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে প্র্যাকটিস, এইটা কিন্তু শিখায়, এটার যে স্পিরিট, এটার মর্মটা হচ্ছে মানুষকে কাজ করতে হবে, মানে যারা দাঈ ইলাল্লাহ তাদেরকে কাজ করতে হবে মানুষের কল্যাণে। কিন্তু আমরা শুধু থিওরিটিক্যালি দাঈ ইলাল্লাহ হতেই পছন্দ করি, ও আমিলাস সালিহান বলি না। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলাস সালিহান, ওই আমলে সালেহ করার জন্য, মানে মানুষের কল্যাণকর কাজ যে যেখানে আছি যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী করা, এটা করি না। তো এখন ওই রাজনীতির সাথে, রাজনৈতিক তত্ত্বের সাথে এবং রাজনৈতিক বাস্তবতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। যারাই দাঈ ইলাল্লাহ এবং যারা মনে করে যে ইসলামের জন্য কাজ করছে বা আল্লাহর জন্য কাজ করছে, তাদের বেসিক কাজ হচ্ছে সার্বক্ষণিকভাবে জনগণের কল্যাণকর কিছু করা, জনগণের কল্যাণ হবে যা কিছু হোক, যেভাবে হোক। এটা যদি তারা নিয়মিত করতে পারে এবং পারতপক্ষে দলীয় পরিচয়কে ছোট করে, তারা যদি নিজেরা কোনোভাবে ঐক্যবদ্ধ থাকতে চায়, সেটা কোনো না কোনো ভাবে থাকা তো সম্ভব, কিন্তু সেটার জন্য দলীয় পরিচয় এবং দলীয় পরিচয় বিষয়ক শোভিনিজম, এটাকে পার্টি শোভিনিজম বলি, দলীয় পরিচিতির প্রতি ভালোবাসা, দলীয় পরিচিতির প্রতি আবেগ, এইটাকে যত বানানো যাবে সাধারণ মানুষের জন্য, ইমানদার এবং আমরা যাদেরকে ইমানের বাইরের মানুষ বলি, এই সব মানুষের কাছে তত বেশি ইসলামকে নিয়ে যাওয়া তত বেশি সহজ হবে। এটা যদি সম্ভব হয়, তাহলে সম্ভবত ওই যে ইমাম খোমেনির বেলায়েতে ফকির মতো একটি নতুন ধারণায়, নতুন ধরনের, নতুন কাঠামোগত বিপ্লব করা অনেক বেশি সহজ হবে, এটা আমার কাছে মনে হয়। আমার কাছে যেটা মনে হলো আপনার আলোচনা থেকে বা আমার সেলফ কিছু ইয়ে থেকে, যে ইরান কি লিটারালি একটা থিওক্রেসি এবং পপুলার সভরেন্টি অথবা জনপ্রতিনিধিত্বের, বা যেটাকে আমরা গণতন্ত্র দিয়ে বুঝি, শব্দ দিয়ে বুঝি, দুটার কম্বিনেশন একটা কিছু। এইটাকে না বলা যাচ্ছে পুরোপুরি পাশ্চাত্যের গণতন্ত্র, যেটা আপনি আপনার আলোচনাতেও আসলো, এবং আমাদেরকে যে পাশ্চাত্যের গণতন্ত্রই করতে হবে নট নেসেসারিলি, বাট তুলনার জন্য বলছি, এবং কিছুটা থিওক্রেসিও আছে এখানে। এখন এই দুইটার কম্বিনেশন একটা তৃতীয় কিছু তো হলো আর কি এখন ওদের, এবং এটা একটা সিস্টেম ওখানে ফাংশন করছে। আমি খুব বেশি মানে ওরিড একটা জায়গায়, সেটা হচ্ছে ইরানি যে জাতীয় নেতা, জাতির যে নেতা যিনি, ওনার কি কোনো শরীরী কোনো স্ট্যাটাস আছে নাকি, ডিভাইন কোনো স্ট্যাটাস আছে কিনা, এবং ওখানে বিক্ষোভ যারা করে, মনে করেন রাজনৈতিক অসন্তোষ, পলিসিগত বা বিভিন্ন কারণে যাদের অসন্তুষ্টি আছে, তারা যদি বিরোধিতা করে,
তাদের এই বিরোধিতা কি রাষ্ট্রবিরোধিতা আকারে, রাষ্ট্রদ্রোহিতা আকারে ট্রিট করা হয়, বা এটা কি ইসলামের বিরোধিতা আকারে ট্রিট করা হয়, এবং ইমামের বিরুদ্ধে কোনো কথাকে কি একটা ডিভাইন ফিগারের বিরুদ্ধে কোনো কথা আকারে নিপীড়ন করা হয়, এরকম কিছু কথাও কিন্তু আছে। সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন, এটা যদি একটু সংক্ষেপে বলে আমরা হয়তো আলোচনা আজকে শেষ করে ফেলবো আর কি। ধন্যবাদ। এটাও একটা প্রয়োজনীয় বিবেচনার দিক। সেটা হলো যে হ্যাঁ, তারা এই যে লিডার অফ দি নেশন, এটাকে তারা এটাকে আমরা ইংলিশ যদি ডিভাইন বলি, হ্যাঁ, এটার একটি ডিভাইন স্ট্যাটাস তো তারা দিচ্ছে, সাংবিধানিকভাবে সেই ডিভাইন স্ট্যাটাস দিচ্ছে। এবং ডিভাইন স্ট্যাটাসের কোরআনিক টেক্সট হচ্ছে উলিল আমর, যেখানে কোরআনে বলা হচ্ছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। খুব সুনির্দিষ্ট বলেছে, এবং লিডার অফ দি নেশনকে তারা উলিল আমর হিসেবে সাংবিধানিকভাবে স্বীকার করছেন। সুতরাং এটি একটি ধর্মীয় বিবেচনার পদবি, কোনো সন্দেহ নেই, এটা তো বটে। এবং তারা নির্দিষ্টভাবে যখন বলছে ইসলামিক রিপাবলিক অফ ইরান, তারা এটাকে তো পাশ্চাত্য বিবেচনার গণতান্ত্রিক ব্যবস্থা বলছে না, তারা নিজেরা কখনো সেই দাবিও করছে না। সুতরাং এটি অবশ্যই ধর্ম সমর্থিত রাজনৈতিক ব্যবস্থা, ইসলাম ধর্ম এবং নির্দিষ্ট ইসলাম সমর্থিত রাজনৈতিক ব্যবস্থা হিসেবে তারা দাবি করছেন। এখন এর মধ্যে আমরা যা কিছু গণতন্ত্র পাই, পশ্চিমা বিবেচনার গণতন্ত্র পাই, সেটাকে আমরা বলছি, কিন্তু সেটা পশ্চিমা বিবেচনার গণতন্ত্র। তারা রাষ্ট্রীয়ভাবে অথবা জনগণের পক্ষ থেকে যৌথভাবে কখনো এটাকে গণতান্ত্রিক রাষ্ট্র তো দাবি করে না। সুতরাং এটা কতটা গণতান্ত্রিক কতটা কি, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা তো নির্দিষ্ট করে তাদের রাষ্ট্রকে বলছে আমরা একটি ইসলামী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি ইরান নামের ভূখণ্ডে। সুতরাং এটা সুনির্দিষ্টভাবে একটি থিওক্রেটিক পলিটিক্যাল সিস্টেম, এটা বলতে তো তাদের কোনো দ্বিধা নেই। কিন্তু এই ব্যবস্থার বাইরে থেকে যারা পর্যবেক্ষণ করছে, তারা বরং বিস্ময়ের সাথে দেখছে যে আমরা যেটাকে পশ্চিমা সভ্যতা সম্পন্ন গণতান্ত্রিক ব্যবস্থা বলছি, এর সবই তো তারা করছে। সেটা দেখে তাদের মধ্যে কষ্ট তৈরি হচ্ছে অথবা হিংসা তৈরি হচ্ছে যে তারা তো আমাদের চাইতে গণতন্ত্র আরো ভালোভাবে চর্চা করছে, এগুলো হচ্ছে। সুতরাং এটা হলো একটা দিক, তারা করছে। কিন্তু যেটার সমস্যাটি সামনে আসছে যে যারা সরকার বিরোধী অথবা সরকারি নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছে, বিক্ষোভ করছে, সেই বিক্ষোভকারীদেরকে রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র কিভাবে দেখছে, কিভাবে ট্রিট করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। কোরআনিক পরিভাষায় উলিল আমর তো বটেই, তিনি আছেন, কিন্তু তিনি একই সাথে একজন ব্যক্তি, একজন রক্ত মাংসের মানুষ। এখন তার নীতি, তার অনুমোদিত সেই নীতির বিরুদ্ধে কেউ গেলে, যদি তিনি বলেন তিনি ধর্মের বিরুদ্ধে গেলেন, ইসলামের বিরুদ্ধে গেলেন, রাষ্ট্রের বিরুদ্ধে গেলেন, সেটি হবে একটি প্রান্তিক বিবেচনা, অবিবেচনা অথবা সুবিবেচনার বিপরীত কাজ, সুবিবেচনার বিপরীত পন্থা। এটা আমি মনে করি এবং সম্ভবত অনেকেই মনে করে। সেটা যদি তারা করে এবং সেটা যদি তারা বেশি করে এবং সেই বেশি করার কর্মফল অথবা দুঃখ যন্ত্রণা যদি বেশি মানুষ করে, ইরানের বেশি মানুষ করে, তাহলে ইরানের সেই মানুষেরা এই ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। এটা হচ্ছে এরিস্টটলের অভিজ্ঞতা। এরিস্টটল 158টি তৎকালীন রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এই বিশ্লেষণে আসছিলেন। আমরা এই যে যাকে বলি এম্পিরিক্যাল পলিটিক্যাল বিবেচনা বা প্রজ্ঞা, উইজডম, মিস্টার এরিস্টটল সেটা করেছেন এবং সেটার ধারাবাহিকতা আমরা দেখছি। সুতরাং ইরানের জনগণ এই ইরানি রাজনৈতিক ব্যবস্থাকে ধারণ করে আছেন। তারা যদি মনে করেন যে আমরা ধারণ করব না, আমরা এটাকে ছুঁড়ে ফেলবো, তারা কিন্তু সেটা ছুঁড়ে ফেলতে পারেন। সেটা ছুঁড়ে ফেলার জন্য কতদিন লাগবে সেটা হয়তো অন্য বিষয়। তাহলে এটা একটা প্রশ্ন, এটা সম্ভব কিনা? কারণ আপনি তো জানেন, আমরা শুরুতে বলেছিলাম, আপনি বলেছিলেন যে বিপ্লবের সময় সাধারণ মানুষ, এক ধরনের গণ অভ্যুত্থান হলো, যা অভ্যুত্থানকারীদের হাতে ছিল ফুল, কোন অস্ত্র ছিল না, কিন্তু অভ্যুত্থান ঠেকানোর জন্য যারা চেষ্টা করছিল তাদের হাতে অস্ত্র ছিল, প্রচুর মানুষকে তারা খুন করেছে, করেছে। কিন্তু অভ্যুত্থানের যখন বিপ্লব ঘোষিত হলো, বিপ্লব সংবিধানী হলো, যখন যারা দ্বিমত করে, এরকম বহু লোক, প্রায় বলা যায় যে few thousand up to 4,000 বা 5,000 বিপ্লবী, তাদেরকে বিভিন্নভাবে
বিচার সামারি এক্সিকিউশন করা হয় আর কি। এগুলো আমাদের একটু মনে রাখতে, যেটা বিপ্লবে হয়, বিপ্লব, কাউন্টার বিপ্লব, বিশেষ করে যারা বামপন্থী ছিলেন ওখানে, যারা লিবারেল ছিলেন, যারা হয়তো ইয়ে করে নাই, তাদেরকে কিন্তু ইরানের এই এই কোয়েশ্চনটা এই কারণে যে হ্যাঁ এটা হতে পারে, হয়তো আমরা বলছি যে একটা রাষ্ট্র ওল্ড গার্ড যারা তারা ফিরে আসতে চায়, তারা আন্ডি ইনফ্লুয়েন্স করতে চায়, এই কারণে এটা একটা পর্যায়ে হতে পারে। কোয়েশ্চেন হচ্ছে এইটাকে শরঈ ভাবে যদি মোকাবেলা করা হয় যে তারা ইসলাম বিরোধী, সব তারা ধর্ম বিরোধী, তারা ইমামতের বিরোধী, মানে দ্যাট ইজ দ্য প্রবলেম যেটা আপনি বললেন যে যেটা করা হয়, এবং ইনসামেশন এটা করা হয়েছে, অ্যাকচুয়ালি ইরানেও করা হয়েছে। এখন হয়তো একটা সেটেল হওয়ার জন্য প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হয়েছে এদেরকে, কিন্তু এইটা তত্ত্ব হিসেবে এইটা হয়তো তাদের বিবেচনা নেওয়া জরুরি, বা যারা এরকম চিন্তা করবেন তাদেরকে হয়তো ভবিষ্যতে এরকম কোন চিন্তার ক্ষেত্রে এই বিষয়গুলো আমলে নিতে হবে।